আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো আপনারা অনেকেই কমেন্ট সেকশনে কমেন্টস করতেছেন যে বর্তমানে ব্রাজিল টিমে রাফিনহা একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলে, প্লেমেকারের রোলটা পালন করে, তিনি একজন ফ্রি রোলে খেলে। সো নেইমার জুনিয়র যখন এই টিমটাতে ব্যাক করবে তখন রাফিনহার পজিশনটা কি হবে, তিনি কোথায় খেলবেন, রাফিনহাকে কোন সাইডে খেলানো হবে, সেই বিষয়টা আপনারা জানতে চেয়েছিলেন। তো আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে কথা বলবো। তো প্রথমত আপনাদেরকে বলে রাখি যে ব্রাজিল বর্তমানে যে স্ট্র্যাটেজিতে ফুটবল খেলে, যে ফরমেশনে ফুটবল খেলে, সেটা হচ্ছে 4-2-3-1 এমন একটা ফরমেশনে কিন্তু বর্তমানে ব্রাজিল খেলে থাকে। সো এই পজিশনে একটা মাত্র অ্যাটাকিং মিডফিল্ডার খেলতে পারে, আর সেই অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে বর্তমানে এই জায়গাটাতে রাফিনহা খেলে থাকে। সো নেইমার জুনিয়র যখন আসবে তখন তো ওই এই ফরমেশনে যখন খেলবে, 4-2-3-1 এই ফরমেশনে যখন খেলবে, তখন তো একজন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলানো যাবে। তখন রাফিনহার কি হবে? সো তখন যদি ব্রাজিল এই ফরমেশনে খেলে তখন রাফিনহাকে কিন্তু রাইট উইঙ্গার হিসেবে খেলতে হবে। যদি ব্রাজিল এই ফরমেশনে খেলে, আমি বলিনি যে এই ফরমেশনে খেলবে, যদি খেলে তাহলে অবশ্যই এই রাইট উইঙ্গার পজিশনে রাফিনহা খেলবে। কারণ একটা টিমে কিন্তু এই ফরমেশনে দুজন অ্যাটাকিং মিডফিল্ডার কিন্তু খেলানো পসিবল না। আর আমরা সচরাচর জানি যে ব্রাজিল কখনোই একসাথে, ইদানিং মানে বিগত বেশ কয়েক বছর ধরে একসাথে কখনোই দুজন অ্যাটাকিং মিডফিল্ডার খেলায় না। সো সেই জন্য আমরা ধরে নিতে পারি রাফিনহা যখন আসবে তখন তার পজিশনটা হবে রাইট উইঙ্গার। সো আপনারা বুঝতে পারতেছেন আশা করি এই ফরমেশনে রাফিনহার পজিশনটা কি হবে। তো এখন যদি রাফিনহাকে যদি এই রাইট উইঙ্গারের যদি খেলানো হয়, তাহলে এই জায়গায় কিন্তু বেশ অনেকগুলা প্লেয়ারকে বাদ দিতে হবে। এই জায়গায় রাইট উইংসে ব্রাজিলের কে কে খেলে বর্তমানে? সাবিও, এস্তেবাও উইলিয়াম, লুইস হেনরিকে। সো এরপরে যদি এই জায়গায় নেইমার আসার পরে এই জায়গায় যদি রাফিনহা অ্যাড হয়, তাহলে কিন্তু টোটাল 4টা প্লেয়ার হয়ে যাইতেছে। সো ওই 4টা প্লেয়ার তো আর একই স্কোয়াডে রাখা সম্ভব না। সো এই জায়গায় অন্তত পক্ষে 2টা প্লেয়ারকে বাদ দিতে হবে পরবর্তীতে। সম্ভবত এই জায়গায় বাদ হতে পারে এস্তেবাও উইলিয়াম, বাদ হতে পারে আপনার লুইস হেনরিকে, অথবা বাদ হতে পারে সাবিও। যদিও সাবিও ট্যালেন্টেড ফুটবলার, তাকে বাদ দেওয়া হবে বলে আমার কাছে মনে হয় না। বাট এই ফরমেশনে খেলতে হলে অবশ্যই রাফিনহাকে জায়গা করে দিতে হলে অবশ্যই 2টা প্লেয়ারকে বাদ দিতে হবে। তো এটা হচ্ছে নেইমার জুনিয়র যখন এই টিমটাতে ব্যাক করবে, ব্রাজিল যখন একটা অ্যাটাকিং মিডফিল্ডার খেলবে, তখন এটা হতে পারে সিনারি। এবার আসি আরেকটা ফরমেশনের দিকে, যে নেইমার জুনিয়র এবং রাফিনহাকে কিভাবে একসাথে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলানো যায়। সো নেইমার জুনিয়র এবং রাফিনহাকে যদি একই সাথে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলাতে যায়, তাহলে অবশ্যই ব্রাজিলের ফরমেশনটা হবে 4-1-2-3 ফরমেশন, অর্থাৎ একটা মাত্র মিডফিল্ডার থাকবে, প্রথাগত মিডফিল্ডার। এখন আপনি যদি এই ফরমেশনে ব্রাজিল খেলে, তাহলে কিন্তু 2টা অ্যাটাকিং মিডফিল্ডার খেলার সুযোগ পেতেছে ব্রাজিল। মানে এই ফরমেশনে 2টা অ্যাটাকিং মিডফিল্ডার খেলানো যায়। সো এখন কথা হচ্ছে ব্রাজিল আসলেই 2টা অ্যাটাকিং মিডফিল্ডার খেলাবে কিনা, সেটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। কারণ এখানে যদি 1-2টা অ্যাটাকিং মিডফিল্ডার খেলা, এখানে যদি এই লেফট হাফ স্পেসে যদি নেইমারকে দেওয়া হয়, রাইট হাফ স্পেসে যদি এখানে রাফিনহাকে দেওয়া হয়, তাহলে এই যে মিডফিল্ডটা কিন্তু বিশাল একটা স্পেস ক্রিয়েট হয়ে যাবে। এই মিডফিল্ডে বড় ধরনের একটা স্পেস ক্রিয়েট হয়ে যাবে, আর এই স্পেসটাকে কাজে লাগিয়ে অপোনেন্ট কিন্তু আক্রমণে উঠবে। যদিও এই ফরমেশনে যদি ব্রাজিল খেলে, তাহলে এই অ্যাটাকিং মিডফিল্ড থেকে ব্রাজিল একের পর এক চান্স ক্রিয়েট করতে পারবে। বাট এট দ্য সেম টাইম কিন্তু ওই জিনিসটাও মনে রাখতে হবে, এই ফরমেশনে খেললে রাফিনহা এবং নেইমার জুনিয়রকে একসাথে খেলালে অবশ্যই ব্রাজিলকে কাউন্টার অ্যাটাক কিংবা অতিরিক্ত অ্যাটাকের শিকার হইতে হবে। কারণ এইখানে একটা মাত্র মিডফিল্ডার খেলবে, হোল্ডিং মিডফিল্ডার, যার কারণে এই ফরমেশনে ব্রাজিল যেমন বেনিফিট পাবে, তেমন কিন্তু ব্রাজিলের জন্য সমস্যাও ক্রিয়েট হইতে পারে। সো এই ফরমেশনে যদি ব্রাজিল খেলে, তাহলে একটা সুবিধা হইতে পারে ব্রাজিলের কি, তাদের রাইট উইঙ্গে যে প্লেয়ার গুলাকে তারা রাখে, যেমন সাবিও, তারপর হচ্ছে এস্তেবাও উইলিয়াম, লুইস হেনরিকে, এদেরকে কিন্তু আবারও এই টিমটাতে অ্যাড করতে পারবে। বাট অ্যাটাকিং মিডফিল্ডার যেহেতু একটা বেশি নেওয়া হইতেছে, সেই জন্য সেন্টার মিডফিল্ডারের পজিশনটা কমে যাবে, অর্থাৎ সেন্টার মিডফিল্ডারেও কিন্তু প্লেয়ারকে কমাই আনতে হবে। সো এখন কথা হচ্ছে আসলে ব্রাজিল এমন ফরমেশনে খেলবে কিনা, সেটাই কিন্তু সবচাইতে বড় বিষয়। আর যদি এমন ফরমেশনে ব্রাজিল খেলে, আমার কাছে মনে হয় না যে খেলবে। আর যদি এমন ফরমেশনে খেলেই, তাহলে ব্রাজিল গোলের অপরচুনিটি বেশি ক্রিয়েট করতে পারবে, যেটা একটু আগে বলেছিলাম। এট দ্য সেম টাইম
আক্রমণেরও শিকার হবে। সো আশা করি আপনারা যারা প্রশ্ন করেছিলেন যে নেইমার জুনিয়র এবং রাফিনহাকে একসাথে খেলানো সম্ভব কিনা, আসলে খেলানো তো সম্ভব। আপনি যে কোনো প্লেয়ারকে দিয়ে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দুটা প্লেয়ারকে দিয়ে এই ফরমেশনে খেলাইতে পারবেন। ওই যে বললাম সমস্যাও হইতে পারে। আর দুটা প্লেয়ার যদি একসাথে খেলে তাহলে ব্রাজিল তো অবশ্যই একের পর এক চান্স ক্রিয়েট করতে পারবে, গোলের অপরচুনিটি ক্রিয়েট করতে পারবে। সো ওই কথা ওইটাই, কাউন্টার অ্যাটাকে কিন্তু গোলও কিন্তু কনসিড করতে হবে। তো আশা করি আপনারা যারা প্রশ্ন করেছেন নেইমার জুনিয়র এবং রাফিনহাকে একসাথে খেলানো যায় কিনা সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।